এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা জানি, মায়ানমার আমরা দেখেছি যে সেখানে কিভাবে সেনা অভ্যুত্থানের পর গণহত্যা হয়েছে, আমরা শ্রীলঙ্কায় দেখেছি, আমরা তিব্বতে দেখেছি। ফলে আগামী দিনে যাতে বাংলাদেশে আবার এই ধরনের কোনো ঘটনা না ঘটে, তাই আমরা আর কোনো সময় নষ্ট করতে চাই না। আমরা এই বক্তব্য খুব পরিষ্কারভাবে দিতে চাই এবং একই সঙ্গে শুধুমাত্র বাংলাদেশ সরকার নয়, আমাদের দেশের সরকারকেও আমরা বলতে চাইছি যে পার্শ্ববর্তী দেশে যে ঘটনা ঘটছে সেখানে যদি অশান্ত পরিবেশ তৈরি হয়, তার আঁচ কিন্তু আমাদের রাজ্যে এসে পড়বে। ফলে আমাদের দেশে যাতে তার আঁচ না পড়ে, আমাদের দেশের সরকারকেও এই বিষয়ে নজর রাখতে হবে এবং কোন রকম সাম্প্রদায়িকতার পরিস্থিতি যাতে আমাদের দেশে তৈরি না হয় সেই বিষয়ে নজর রেখে আন্তর্জাতিক স্তর থেকে এই বিষয়কে কিভাবে চাপ দিয়ে বাংলাদেশে একটা সুস্থির পরিবেশ নিয়ে আসা যায় তার ব্যবস্থা করা প্রয়োজন, এই কথা আমরা মনে করছি এবং এই কারণেই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে ডেপুটেশন দিচ্ছি। দেখুন, বিজেপি এ রাজ্যের প্রধান বিরোধী দল বলে নিজেদেরকে দাবি করে। সেটা যদি তারা দাবি করে তাহলে তাদের উচিত যে এই রাজ্যেতে তারা যদি কখনো ক্ষমতায় আসলে এই রাজ্যের উন্নতি তারা কিভাবে করবে সেই নিয়ে বক্তব্য রাখা। আমরা অদ্ভুতভাবে দেখতে পাই সেই নিয়ে তারা কোনো বক্তব্য রাখে না। উল্টে তাদের জীবনে একটাই লক্ষ্য, কিভাবে এই রাজ্য পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানে ভেদাভেদ ঘটিয়ে তারা এখানে ক্ষমতা দখল করবে। আমরা বিজেপিকে এটাই বলতে চাই, আপনাদের যদি এই রাজ্য সম্পর্কে কোন রকম কোনো সদিচ্ছা থাকে, আপনারা রাজ্যের উন্নতির পক্ষে আপনারা কি করতে পারেন তাই নিয়ে আপনারা আন্দোলন করুন। বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে আপনারা এখানে সাম্প্রদায়িকতার আগুনে রুটি শেখার চেষ্টা করবেন না, বাংলার মানুষ কিন্তু তা ভালোভাবে মেনে নেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সব বিষয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেয় আমরা দেখতে পাই, কিন্তু এই বিষয়ে তিনি কার্যত নিশ্চুপ। কি বলবেন? উনি হয়তো একটু সেফ খেলার চেষ্টা করছেন যে এটা এই দেশের বিষয়, দেশের জাতীয় সরকার এই বিষয়ে কোন রকম হয়তো ব্যবস্থা নেবেন, সেই কারণে উনি কোনো মন্তব্য করতে চাইছেন না। কিন্তু আমরা তাকে বলতে চাই যে বাংলাদেশে যদি অশান্ত হয় তার আজ কিন্তু সবার আগে ভারতবর্ষের যদি কোনো রাজ্যে পড়ে তাহলে পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তার কিন্তু দায়ভার রয়েছে। ফলে শুধু নিশ্চুপ থেকে যদি উনি এখানে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে খেলবার সুযোগ করে দেন তাহলে সেটা কিন্তু এই রাজ্যের জন্য অত্যন্ত একটা আশঙ্কার বিষয় হবে। তাই আমরা একটা দায়িত্বপূর্ণ বিরোধী রাজনৈতিক দল হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথাই বলবো যে আপনি আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব আপনি পালন করুন এবং আপনার দায়িত্ব অনুযায়ী এই রাজ্যে যাতে কোনো সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরি না হয় তার আপনি ব্যবস্থা গ্রহণ করুন। আপনি স্টেটমেন্ট দিলেন কি দিলেন না তার থেকেও বড় কথা আপনি ল অ্যান্ড অর্ডারকে ঠিকমতো রাখতে পারছেন কিনা সেটা হচ্ছে বড় বিষয়। আমরা দেখেছি গত 2 সপ্তাহ আগে মুর্শিদাবাদে কি ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে। এই ঘটনা যাতে পুনরাবৃত্তি এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন করে যাতে না হয় তার দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে, এই রাজ্যের শাসক দলকে নিতে হবে। ইউনিস সরকারের প্রতি কি বার্তা দেবেন? একটাই বার্তা দেব, মোহাম্মদ ইউনিস অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ, তিনি নোবেল পেয়েছেন। এরকম একজন বিদগ্ধ মানুষকে বাংলাদেশের দায়িত্বে আনা হয়েছে, তিনি তার দায়িত্ব সম্পর্কে সচেতন হন। বাংলাদেশ যেন কোনোভাবেই সাম্প্রদায়িকতার কোন রকম ছায়ার মধ্যে না ঢুকে যায়। আমরা কেউ চাই না বাংলাদেশ একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হোক। আমরা চাই বাংলাদেশ অতীতে যেরকম গণপ্রজাতন্ত্রী একটি রাষ্ট্র ছিল, যে রাষ্ট্রে হিন্দু মুসলমান নির্বিশেষে, আদিবাসী দলিত নির্বিশেষে সকলের অধিকার ছিল, সেই অধিকার বজায় থাকুক। আমাদের এটুকুই বার্তা থাকবে মোহাম্মদ ইউনূসের প্রতি যে আপনি আপনার দেশকে আরো সুস্থির করুন, দেশের প্রতি আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করুন এবং দেশের মধ্যে যেন কোনো সাম্প্রদায়িক এলিমেন্ট মাথাচাড়া না দিতে পারে সেই ব্যাপারে সজাগ থাকুন। বাংলাদেশের অন্যতম সংবাদ মাধ্যম প্রথম আলো, তাদের বিভিন্ন অফিসে ভাঙচুর চালানো হচ্ছে, কার্যত বিশৃঙ্খলার সৃষ্টি করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি ভারতে দালালি করে। দেখুন, অভিযোগ যারা করছে তারা কেন করছে সেটা তারাই বলতে পারবেন। আর ভারত আলাদা করে অন্য কোনো দেশের সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করে কিনা এই এখতিয়ার বলার এখতিয়ার বোধহয় আমাদের কারণ নেই। আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশকে দেখে আমাদের দেশে ভারত সরকারের শিক্ষা নেওয়া উচিত যে প্রথম আলোর মতো বাংলাদেশের একটা প্রথম সারির দৈনিক তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে ভারতবর্ষেও কিন্তু সেই একই ঘটনা ঘটে। আমরা দেখতে পাই ভারতবর্ষের গণমাধ্যমকেও আমাদের দেশের শাসক দল তারা বিভিন্নভাবে তাদেরকে চাপে রাখার চেষ্টা করে, তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে এবং তাদের উপর একরকমের একটা চাপ সৃষ্টি করে শাসক দলের পক্ষে খবর করানোর চেষ্টা করে। আমরা আমাদের দেশের সরকারকে এই বার্তা দিতে চাই যে বাংলাদেশ যেভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের গণমাধ্যমকে ধ্বংস করে দিচ্ছে, এখান থেকে আপনারা শিক্ষা নিন এবং এই যে কোনো দেশে গণমাধ্যম হচ্ছে চতুর্থ স্তম্ভ, সেই চতুর্থ স্তম্ভকে স্বতন্ত্র রাখতে শিখুন এবং সেই স্বতন্ত্রতা বজায় রাখতে আপনারা প্রশাসনিক স্তর থেকে
হচ্ছে সাহায্য করুন। আর বাংলাদেশের সরকারকে আমি এটুকুই বলবো যে সংবাদ মাধ্যমে কাজ করতে দিন। সংবাদ মাধ্যম যে কোনো জাতির একটা প্রতিবিম্বের কাজ করে, ফলে সেই প্রতিবিম্বের যে কাজ, সেই কাজ সংবাদ মাধ্যমকে করতে দেওয়া হোক। শুধুমাত্র হিন্দু সনাতনী ধর্মের মানুষদের পাশে দাঁড়ানোর ফলে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে দেশদ্রোহী তকমা দিয়ে গ্রেফতার করা হলো। পরবর্তীকালে আমরা দেখলাম তাকে দুষ্কৃতীদের সঙ্গে রাখা হচ্ছে, জরুরি মেডিসিন পর্যন্ত নিতে দেওয়া হচ্ছে না। কি বলবেন? আমরা একটা কথাই বলতে চাই যে প্রত্যেকটি মানুষের সাংবিধানিক অধিকার রয়েছে। দেশদ্রোহী কি দেশদ্রোহী নয় সে তো অবশ্যই বিচার সাপেক্ষ, এবং এখানে আমরা একটা পড়োশী দেশের কথা বলছি, ফলে সেই পড়োশী দেশের যে আইন, সেই আইন অনুযায়ী সেখানে বিচার হবে। কিন্তু আমাদের কাছে আশঙ্কার বিষয় হচ্ছে এইটা, যে এই বিষয়কে নিয়ে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি দেশদ্রোহী কি দেশদ্রোহী নয় তা বিচারের পূর্বে যদি তার ধর্ম থেকে কোনো একটি বিশেষ ধর্মের মানুষকে, গোটা অংশকে যদি দেশদ্রোহী দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যেরকম আমরা ভারতবর্ষের ক্ষেত্রে দেখতে পাই যে এক অংশে শাসক দলের অংশ, কেন্দ্রের বিজেপি সরকারের কিছু মানুষজন তারা যেভাবে এদেশের সংখ্যালঘু মানুষদের দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেটা যেরকম একটা অত্যন্ত লক্ষ্যজনক ঘটনা, একটা ভীষণ রকমের একটা সাম্প্রদায়িক একটা বিষয়, একই রকম ভাবে আমরা এই কথা বলতে চাই যে যদি এই ঘটনা বাংলাদেশের ক্ষেত্রে ঘটে তাহলে সেটাও কিন্তু হচ্ছে একটা অত্যন্ত লক্ষ্যজনক ঘটনা। ফলে কে দেশদ্রোহী কে দেশদ্রোহী নয় সেটা বিচার সাপেক্ষ, তার সাথে সাথে বিচারের পূর্বে কোন রকম ভাবে যে কোনো একটা ধর্মের ভিত্তিতে একটা বড় অংশের মানুষকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া যায় না, কোনো দেশে দাগিয়ে দেওয়া যায় না। সেই বার্তাটুকু আমরা দিতে চাই। Hello, check mic check. Hello, 1 2 3. Hello, check. Hello, মন্দিরগুলো আউলিং me. Hello, ইসকনের মন্দিরগুলোর বিরুদ্ধে বলা হচ্ছে যে মন্দিরগুলো বন্ধ করে দেওয়া হোক, যদিও বা বাংলাদেশ আদালত সেই দেখুন, দাবি মানুষ করতে পারে, দাবি কিছু অপশক্তিও করতে পারে, কিন্তু যে কোনো দেশের একটা সাংবিধানিক বিষয় রয়েছে। ঠিক যেমনটা আপনারা বললেন যে বাংলাদেশে হাইকোর্ট তারা কিন্তু হচ্ছে এই দাবি মানেনি। স্বাভাবিকভাবে কোনো অসাংবিধানিক দাবি বা কোনো অন্যায্য দাবি তো মানা সম্ভব হয় না। এবার যে কোনো দেশের নির্দিষ্ট রাষ্ট্র কাঠামো রয়েছে, আজকে যদি বাংলাদেশের রাষ্ট্র কাঠামো থেকে তাদের যে গণপ্রজাতন্ত্রের যে চরিত্র, সেই চরিত্রকে যদি হচ্ছে বদলে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে গোটা বিশ্বজুড়েই তা নিন্দিত হবে। আমরা এটুকুই আশা করতে পারি যেন কোনো ধরনের সাম্প্রদায়িক অশান্তি আর বৃদ্ধি না পায় বাংলাদেশে, এটাই আমাদের। মোহাম্মদ ইউনূস অত্যন্ত জ্ঞানী একজন মানুষ, তিনি তার অর্থনীতিতে বিশেষ কাজের জন্য নোবেল পেয়েছেন, ফলে তার জ্ঞান নিয়ে, তার প্রজ্ঞা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি আজকে বাংলাদেশে একটা কঠিন সময় দায়িত্ব নিয়ে তিনি দায়িত্ব ঠিকমতো পরিচালনা করতে পারবেন কিনা এটা ভবিষ্যৎ বলে দেবে। এখনো অব্দি যা চলছে তাতে করে এটুকুই বোঝা যাচ্ছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু গাফিলতি তার ক্ষেত্রে হচ্ছে। সেই গাফিলতি যদি তিনি অচিরে কাটিয়ে না উঠতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার অনভিজ্ঞতা প্রকট হবে, এবং আগামী দিনে তা কিন্তু শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার যে পারস্পরিক সম্পর্ক তার উপর প্রভাব ফেলবে। আপনি মনে করেন যে ইউনূসের ভূমিকা ছাড়া বাংলাদেশে এই সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে? দেখুন, এইভাবে কোনো একজনকে দাগিয়ে দেওয়াটা আমাদের কাজ। আমরা যে ঘটনার আমরা খবর পাচ্ছি সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়া থেকে, যে বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি চলছে, সেই অস্থির পরিস্থিতির ফলে আজকে বাংলাদেশের সংখ্যালঘু মানুষ তারা আজকে একটা বিপন্ন পরিস্থিতিতে গিয়ে পড়েছে, তাদের উপরে আক্রমণের আশঙ্কা হচ্ছে এবং কিছু জায়গায় আক্রমণ হচ্ছে। আমরা এটুকুই বলতে চাইছি যে কি হয়েছে, কেন হয়েছে, তার থেকে বড় কথা এই অস্থির পরিস্থিতিকে অবিলম্বে হচ্ছে সঠিকভাবে তার অবসান ঘটাতে হবে, নিরসন ঘটাতে হবে, এবং সেটা ঘটাতে গেলে মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে এখন কিন্তু বাড়তি দায়িত্ব নিতে হবে। এবং যদি দেখা যায় যে বাংলাদেশে এখন এই ধরনের কিছু মানুষ তারা ঝোঁকের মধ্যে